অনেক রাতে রাজীব কারো উপস্থিতি বুঝতে পারে। সে ঘুম থেকে উঠে লিভিং রুমে যায়। সেখানকার দৃশ্য দেখে সে একদম ভয় পেয়ে যায়। পর্দাগুলো এইভাবে হাওয়ার মতো দুলছে, যেন হাওয়া বইছে। এটা কিভাবে সম্ভব? তাই রাজীব ভয় পেয়ে যায় এবং সে বাড়িতে একাই ছিল। তখনই তার নজর একটা ঘড়ির ওপর পড়ে। সেই ক্লকটাকে দেখে তার খুব অদ্ভুত লাগে। অনেক রাত হয়ে গেছে, কিন্তু ঘড়িতে 7টা বাজছে এবং ঘড়িটা চলছে। নিশ্চয়ই কিছু অদ্ভুত আছে। সে একটা স্টুলে চেপে সেই ঘড়িটাকে পাড়ে। সে ঘড়িটাকে ভালো করে দেখে তো তার ভিতরে ব্যাটারি ছিল না। ইম্পসিবল! বিনা ব্যাটারিতে ঘড়িটা চলছিল কিভাবে? নিশ্চয়ই এটাতে ভূত আছে। ভয়ে রাজীবের হাত থেকে ঘড়িটা মাটিতে পড়ে যায় এবং রাজীব সেখান থেকে দৌড়ে পালায়। রাজীব দৌড়ে তার বেডরুমে যায় এবং সেখান থেকে শহরের প্রসিদ্ধ ঘোস্ট হান্টার ইয়েস দ্য ঘোস্ট হান্টারকে ফোন করে। ইয়েস দ্য ঘোস্ট হান্টার তখন কবরস্থানে কিছু ভূতদের ধরছিল। তার কাছে একটা প্যারানর্মাল ঘড়ি আছে। এই ঘড়িটার সাহায্যে সে ভূত, মামি এবং ড্রাকুলাদের ট্র্যাক করে। জসের পিঠে সবসময় একটা ব্যাগ থাকে। জস সবসময় ভূতেদের ধরে তার ব্যাগে ঢুকিয়ে নেয়। এই গানটার সাহায্যে সে ভূতেদের ধরে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। রাজীবের কল আসা মাত্র জস আরেরা কলোনির দিকে এগিয়ে যায়। জসের কাছে একটা স্পেশাল বাইকও আছে, যা অন্ধকারেও রাস্তা খুঁজে নেয়। কবরস্থান থেকে আরেরা কলোনি পৌঁছানোর জন্য 3টে রাস্তা ছিল। প্রথম রাস্তা ফ্লাইওভার দিয়ে যায়। এটা সবচেয়ে শর্টকাট রাস্তা, কিন্তু এখানে দিনের বেলায় প্রচুর ভিড় হয়। দ্বিতীয় রাস্তা রেলওয়ে লাইন দিয়ে যায়, কিন্তু এটা পুরো কাঁচা রাস্তা। এবার যদি ট্রেন চলে আসে তাহলে অনেক দাঁড়াতে হতে পারে। তৃতীয় রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে, তাহলে হতে পারে সেই রাস্তাটা বন্ধ আছে। তো জস প্রথম রাস্তাটা বেছে নেয় এবং রাজীবের বাড়ি পৌঁছে যায়। রাজীব তার বেডরুমে চাদর ঢাকা নিয়ে শুয়েছিল এবং খুব ভয়ে ছিল। তার খুব ঘাম দিচ্ছিল। চিন্তা করো না, আমি চলে এসেছি। আমাকে বলো বাড়িতে ভূতটা কোথায় লুকিয়ে আছে। এরপর রাজীব জসকে সেই কামরায় নিয়ে যায় যেখানে ভূতটা ছিল। জস পুরো কামরাটা ভালো করে চেক করে এবং বুঝে যায় যে এখানে কোনো ভূত নেই। কামরায় যে ঘড়িতে ভূত ছিল সেই ঘড়িটা এখন দেওয়ালেই টাঙানো রয়েছে এবং সময়টাও সঠিক বলছে। জস ঘড়িটা চেক করে তো তাতে ব্যাটারিও ছিল এবং জসের ঘড়িতে এখনো রেড সিগন্যাল দেখা যাচ্ছে না, অর্থাৎ সেই কামরায় কোনো ভূত নেই। এরপর জস পুরো কামরার ভালো করে তল্লাশি নেয়। তারপর সেকেন্ড ফ্লোরে হঠাৎ জসের ঘড়িতে সিগন্যাল বাজে। ইয়েস, অর্থাৎ ভূতটা এখানেই আছে। সেকেন্ড ফ্লোরে সামনে 3টে দরজা ছিল। জস তার গানটা নিয়ে দ্বিতীয় দরজার ভিতরে চলে যায়। এখানে অনেক অন্ধকার ছিল, কিন্তু জসের ঘড়িতে বারবার অ্যালার্ম বাজছিল, অর্থাৎ সেই ভূতটা এই দরজার পিছনেই লুকিয়ে আছে। জস তার প্যারানর্মাল ঘড়ি দিয়ে ভূতের লোকেশনটাকে ট্র্যাক করে। জসের ঘড়ি বলে 10 মিটারের মধ্যে সেই ভূতটা লুকিয়ে আছে। তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে না, আমি তোমাকে ধরেই ফেলবো। জস তখন কামরায় একটা সুইচ দেখতে পায়। এই সুইচটা সে অন করে দেয়। কামরার লাইটটা অন হওয়া মাত্র জস বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। সামনে দেওয়ালে লাগানো ছবিটাকে ভালো করে দেখো। ছবিতে ওই লোকটার হাতটা অনেক ফর্সা লাগছে, কিন্তু মুখটা অনেক কালো আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? যার হাত এত ফর্সা তার মুখটা এত কালো কি করে হতে পারে? হতে পারে ভূতটা এখানে লুকিয়ে আছে। জস তার গান দিয়ে সেই ভূতটাকে টেনে নেয় এবং তার ব্যাগে বন্দি করে দেয়। প্রায় রাত 3টে বাজছে। জস সেই ভূতটাকে ব্যাগে ভরে বাড়ি ফিরতে শুরু করে। তখনই রাস্তায় জস একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। এত রাতে এই মেয়েটা এখানে কি করছে? জস কিছু করার আগেই সেই মেয়েটা সামনের একটা জঙ্গলে গায়েব হয়ে যায়। জসের প্যারানর্মাল ঘড়ি একটু একটু ভাইব্রেট করতে শুরু করে, অর্থাৎ ওই মেয়েটা ভূত ছিল। জস তার প্যারানর্মাল ঘড়ি দিয়ে ওই মেয়েটাকে ট্র্যাক করতে করতে জঙ্গলের ভেতরে পৌঁছে যায়। জস তার ঘড়ির ডাইরেকশনটা ফলো করতে করতে জঙ্গলে এগিয়ে যায় এবং সেই ভৌতিক মেয়েটার কাছে পৌঁছে যায়। এই মেয়েটা একটা গাছের পিছনে লুকিয়ে আছে। জস বুঝে যায় এবং তাকে ধরার জন্য তার গানটা বাইরে বার করে। তখনই পাশ থেকে একটা অন্য ভূত উড়ে আসে এবং জসের গানটাকে নিয়ে চলে যায়। আমার গানটা ফেরত দাও, নইলে তোমাকে মেরে ফেলবো। তখনই সেই ভৌতিক মেয়েটা উড়ে জসের সামনে চলে আসে। তুমি তোমার ব্যাগে যাকে ধরে রেখেছ সে আমার বয়ফ্রেন্ড, তাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেবো, কিন্তু আমার গানটা ফেরত দাও। তারপর সেই ভৌতিক মেয়েটা একটা অদ্ভুত আওয়াজ বার করে এবং সামনের থেকে সেই ভূতটা চলে আসে। এই 3জন ভূত বন্ধু ছিল এবং বন্ধুকে জসের হাত থেকে বাঁচানোর জন্য তারা তার গানটা নিয়ে নিয়েছিল। জস তার ব্যাগটা খুলে এবং সেই ভূতটাকে ছেড়ে দেয়। তার বদলে সেই ভূতটা জসের গানটা ফেরত দিয়ে দেয়। গান পাওয়া মাত্র জস সেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভূতটাকে তার ব্যাগে ঢুকিয়ে নেয়। কিন্তু সেই তৃতীয় ভূতটা গানের রেঞ্জ থেকে বাইরে চলে যায়। জস তার পিছু করে
কিন্তু সেই ভূতটা সামনের একটা বিল্ডিংয়ে ঢুকে যায়। জস তার প্যারানর্মাল ঘড়ি দিয়ে সেই ভূতটাকে ট্র্যাক করতে করতে সেই বিল্ডিংয়ে চলে যায়। সেখানে 4 জন মানুষ ঘুমোচ্ছিল, কিন্তু জস বুঝে যায় এদের মধ্যে ভূত কে। জস তখনই তার গান দিয়ে সেই ভূতটাকে টেনে ঢুকিয়ে নেয় এবং তার ব্যাগে বন্দি করে দেয়। চিন্তা করো না, আমি তোমাদের 3 জনকে একসাথেই রাখবো, কারণ তোমরা 3 জন বন্ধু। জস তার বাড়ি যায় এবং 3টে ভূতকে জালে ভরে দেয় এবং আরাম করে শুয়ে পড়ে। রাহুলের প্রায় রাত 12টার সময় তেষ্টা পায়। সে কিচেনে যায়, কিন্তু ফ্রিজে জল ছিল না এবং হাঁড়িতেও জল ছিল না। সে উপরে গিয়ে টর্চ দিয়ে ট্যাঙ্কিটাকে চেক করে, তো সেখানেও জল ছিল না। কাল রাতে তো ট্যাঙ্কিতে জল ভরেছিলাম, জলটা গেল কোথায়? তখনই পাশের একটা গর্তে সে কারো স্নান করার আওয়াজ পায়। সে টর্চ দিয়ে দেখে এবং ভয় পেয়ে যায়। কালকে তো এই গর্তটা খালি ছিল, এখানে জল কি করে এলো? ভূত ভূত ভূত! রাহুল একদম ভয় পেয়ে যায় এবং ভয়ে নিচে চলে যায় এবং তার ঘরের দরজা বন্ধ করে একটা কোণে লুকিয়ে পড়ে। রাহুল ভয়ে ঘেমে একদম ভিজে গেছিল। রাহুল কোনোভাবে ওঠে এবং কামরার ফ্যানটা অন করে, কিন্তু ফ্যানটা চালু হওয়া মাত্র রাহুল বুঝে যায় যে তার রুমে একটা ভূত ঢুকে পড়েছে। ফ্যানটাকে ভালো করে দেখো, এটা উল্টো দিকে ঘুরছে। এটা কিভাবে সম্ভব? পিছনে একটা ছায়াও দেখা যাচ্ছে। রাহুল তখনই তার মোবাইলের দিকে দৌড়ায় এবং শহরের বিখ্যাত ঘোস্ট হান্টার জসকে ফোন করে। জস তখন তার নিজের বাড়িতে ভূতের ওপর এক্সপেরিমেন্ট করছিল। সে তার বাড়িতে ভূতের একটা ল্যাব বানিয়েছিল। রাহুলের কল আসা মাত্র সে তখনই রাহুলের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। জস রাহুলের লোকেশনে পৌঁছে যায়। জস ঘরের ভেতরে প্রবেশ করে, কিন্তু রাহুলকে কোথাও দেখতে পায় না। জস পুরো বাড়িতে অনেকক্ষণ ধরে তল্লাশি চালায়, কিন্তু সে রাহুলকে কোথাও দেখতে পায় না। এরপর জস একটা অন্ধকার কামরায় যায় এবং সেখানকার লাইটটা জ্বালিয়ে দেয় এবং বুঝে যায় যে রাহুল এই কামরায় লুকিয়ে আছে। জস আলমারিটা খোলে, তো রাহুল আলমারির কাপড়ের পিছনে লুকিয়ে আছে। আপনি এসে গেছেন, আমি তো ভাবলাম ওই ভূতটা এসে গেছে। তারপর রাহুল জসকে নিজের কামরায় নিয়ে যায়, কিন্তু জসের প্যারানর্মাল ঘড়িতে রেড সিগন্যাল আসে না, অর্থাৎ সেখানে কোনো ভূত নেই। এরপর জস রাহুলের সাথে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। সিসিটিভি ফুটেজে জস দেখে রাহুল বাথরুম থেকে বেরোনোর পর সোজা ছাদে চলে যায়। জস রাহুলের সাথে আবার বাথরুমে দেখতে যায়, কিন্তু বাথরুমের দৃশ্যটা দেখার পর জস বুঝে যায় যে ভূতও বাথরুমের ভেতরে গেছিল, অর্থাৎ নিশ্চয়ই এটা ভূতের। এরপর জস রাহুলের সাথে ছাদে যায় এবং ভালো করে তল্লাশি নেয়। ছাদে রাখা ট্যাঙ্কিটার ভাল্বটা বন্ধ ছিল। মনে হচ্ছে ওই ভূতটাই বন্ধ করেছে, তাই জলের সাপ্লাই আসছিল না। রাহুল জলের সাপ্লাইটা অন করে দেয়। যখনই ট্যাঙ্কিতে জলের সাপ্লাইটা শুরু হয়, কিচেন এবং বাথরুম থেকে জল পড়ার আওয়াজ আসতে থাকে। মনে হচ্ছে কিচেনের কলটা খোলা আছে, আমি এখনই বন্ধ করে আসছি। রাহুল তখনই দৌড়ে কিচেনে যায়, তো দেখে কলটা চালু আছে এবং জল পড়ছে। রাহুল কিছুটা জল খেয়ে কলটা বন্ধ করে দেয়। এরপর রাহুল বাথরুমে যায়, কারণ সেখানেও জল পড়ার আওয়াজ আসছিল। কিন্তু রাহুল যখনই বাথরুমে যায় চিৎকার করতে থাকে, ভূত ভূত, জলদি আসো ভূত! জস তখনই দৌড়ে বাথরুমে চলে আসে এবং বুঝে যায় যে এখানে ভূতটা কোথায় আছে। বাথরুমের কলটা বন্ধ আছে, কিন্তু তাও সেটা থেকে জল পড়ছে। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ নিশ্চয়ই এইসব ভূত করেছে। তখনই জসের ঘড়িটা ব্লিঙ্ক করতে থাকে। জস তখনই তার ঘড়ি দিয়ে ভূতের লোকেশনটা ট্র্যাক করে, তো ভূতের লোকেশন 8 মিটার নিচে দেখাচ্ছিল। জস কনফিউজ হয়ে যায় এবং তার কিছু গন্ডগোল মনে হয়। তখনই রাহুল জসকে বলে, স্যার আমার বাড়ির নিচে একটা বেসমেন্টও আছে। জস তখনই সবকিছু বুঝতে পেরে যায়। তখনই সে রাহুলের সাথে বেসমেন্টে পৌঁছে যায়। বেসমেন্টে অনেক অন্ধকার ছিল, কিন্তু জসের ঘড়িতে বারবার রেড অ্যালার্ম বাজছিল, অর্থাৎ ভূত এখানেই আছে। রাহুল সেখানকার লাইটটা অন করে। লাইট অন হওয়া মাত্র জস তখনই বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। কিন্তু টেবিলের নিচে কাঠের টুকরোটাকে দেখো, কাঠের টুকরোটা মাটিতে নেই, সে হাওয়াতে ভাসছে, অর্থাৎ নিশ্চয়ই সেই ভূতটা টেবিলের নিচে লুকিয়ে আছে। জস যখনই সেই ভূতটাকে ধরার জন্য তার বন্দুকটা বার করে, সেই ভূতটা কাঠের টুকরোটা ছুঁড়ে মারে এবং জসের হাত থেকে বন্দুকটা নিচে পড়ে যায়। সুযোগ পেয়ে সেই ভূতটা বেসমেন্ট থেকে সোজা বাইরে বেরিয়ে যায়। জস তখনই তার বন্দুকটা তোলে এবং সেই ভূতটার পিছু নেয়। জস সেই ভূতটার পিছু করতে করতে কবরস্থানে পৌঁছে যায়। জস তার ঘড়ি দিয়ে ভূতের লোকেশন ট্র্যাক করে, তো জসের ঘড়িটা 50 মিটার রেডিয়াসে সেই ভূতটার লোকেশন বলছিল। এই কবরস্থানটা 50 মিটার রেডিয়াসে ছড়িয়ে আছে, অর্থাৎ ভূতটা এখানেই কোথাও লুকিয়ে আছে। জস এক এক করে সব কবরগুলোকে চেক করে এবং ফাইনালি তার 3টে কবরে সন্দেহ হয়। জস তখনই তার বন্দুকটা বাইরে বার করে
এবং বোতাম চিপে সেই ভূতটাকে তার দিকে টেনে নেয় এবং ব্যাগের মধ্যে বন্দি করে দেয়। জস ভূতটাকে ধরে রাহুলের বাড়ি যায় এবং তাকে বলে, এখন চিন্তা করার কোনো কারণ নেই, আমি ভূতটাকে ধরে নিয়েছি, এবার তুমি আরাম করে ঘুমোতে পারো। এরপর সে বাইকে করে আবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাহুলের বাড়ি থেকে জসের বাড়ি যাওয়া 3টে রাস্তা ছিল। প্রথম রাস্তা জঙ্গলের দিক দিয়ে যাচ্ছে, কিন্তু সেই রাস্তাতে একটা খুব ভয়ানক ড্রাকুলা থাকে। দ্বিতীয় রাস্তা একদম শর্টকাট রাস্তা এবং সেই রাস্তায় অনেক অন্ধকার আছে এবং কিছুই দেখা যায় না। তৃতীয় রাস্তা নদীর ওপর দিয়ে যায়, কিন্তু এই সময় নদীর জল অনেক উপর দিয়ে যাচ্ছে, এক্ষেত্রে জস বয়ে চলে যেতে পারে। সে দ্বিতীয় রাস্তা নিয়ে বাড়ি পৌঁছে যায়। জস সেই ভূতটাকে একটা কাঁচের বোতলে রাখতে শুরু করে। সেই ভূতটা জসকে বলে, আমার খুব গরম লাগে, এই জন্যে আমি রাহুলের বাড়ির জল টেনে নিয়েছিলাম এবং সেটাতে স্নান করছিলাম, তুমি প্লিজ আমাকে কোনো ঠান্ডা জায়গায় রেখো। জস সেই ভূতটাকে একটা কাঁচের বোতলে ভরে একটা ঠান্ডা জায়গায় রেখে দেয় এবং ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রিমা তার পড়াশোনার জন্য একটা হোস্টেলে এসে থাকতে শুরু করে। রাত প্রায় 3টে বাজে। রিমা তার রুমে ঘুমোচ্ছিল, তখনই কিছু একটা আওয়াজ হয় এবং তার ঘুম ভেঙে যায়। রিমা হলে এসে দেখে যে টেবিলে রাখা জুসের গ্লাসটা নিচে পড়ে আছে এবং তখনই রুমে কিছু একটা দেখে এবং জোরে চিৎকার করে, ভূত ভূত। তারপর জস দ্য ঘোস্ট হান্টারকে ফোন করে ডেকে নেয়। দেওয়ালে জুতোর চিহ্ন রয়েছে, তাই তার মনে হয় যে রুমে ভূত আছে। অন্যদিকে জস দ্য ঘোস্ট হান্টার রিমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জসের কাছে তার বাইক, ভূত ধরার জন্য বন্দুক এবং একটা ঘোস্ট ডিটেক্টর ঘড়িও আছে। কিছুক্ষণের মধ্যেই জস রিমার হোস্টেলের সামনে পৌঁছে যায়। সেখানে পৌঁছানো মাত্র জসের ঘড়িটা জোরে জোরে আওয়াজ করতে থাকে। এটা কি এত জোরে আওয়াজ করছে? অর্থাৎ এখানে অনেক ভূত রয়েছে। তারপর একে একে সব ভূতেদের অ্যাটাক করে তাদেরকে বন্দি করে নেয়। তারপর হোস্টেলের ভেতরে চলে যায় এবং রিমার রুমে যায়। রিমাকে সে বেডের নিচে দেখতে পায়, যার হাতে এবং মাথায় চোট লেগেছিল। জসকে দেখে রিমার সব কথা খুলে বলে যে দেওয়ালে সে জুতোর চিহ্ন পেয়েছিল, কিন্তু জস যখন দেওয়ালে দেখে তখন দেওয়ালে কোনো চিহ্ন ছিল না এবং সব জিনিস সেখানেই ছিল। আমি সত্যি কথা বলছি, আমি ভূত দেখেছিলাম। আমি মানছি যে আপনি সত্যি কথা বলছেন। অর্থাৎ নিশ্চয়ই কোনো ভূত ছিল যেটা দেওয়ালে চড়েছিল, কিন্তু এখন জসের ঘড়িতে কোনো সিগন্যাল আসছে না, অর্থাৎ এখানে কোনো ভূত নেই। জস তাও রিমার রুমটাকে ভালো করে দেখে, কিন্তু সে কোনো ভূতই পায় না। জস তার রুম থেকে বাইরে যেতে শুরু করে, তখনই তার ঘড়িটা আওয়াজ করতে শুরু করে এবং সেটা থেকে লাইট বেরোতে শুরু করে। জস এবং রিমা তার ঘড়ির ডাইরেকশনটা ফলো করতে করতে হোস্টেলে এগিয়ে যেতে থাকে এবং দরজা নম্বর 13 সামনে দাঁড়িয়ে পড়ে। জস রিমাকে জিজ্ঞেস করে, এই রুমে কে থাকে? তখন রিমা বলে, এখানে কেউ থাকে না, সবাই বলে রুম নাম্বার 13 হলো অদ্ভুত, তাই এই রুমটা অনেক বছর ধরে বন্ধ আছে। জস রুমে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং জস সেই অভিশপ্ত রুমে ঢুকে পড়ে। পুরো রুমটা ধুলোতে ভরা ছিল, মাকড়সার জাল আটকে ছিল। রিমা একটু ভয় পেয়ে যায়। এখানে তো কিছুই নেই, এখান থেকে চলুন, অন্য কোথাও দেখি, মনে হচ্ছে ভূতটা পালিয়ে গেছে। তখনই জস বলে, না, ভূতটা এখানেই আছে। জস তার বন্দুকটা সোফার দিকে করে, কিন্তু জস বন্দুকটা চালানোর আগেই পুরো রুমে ধুলোতে ভরে যায় এবং জস কিছুই দেখতে পায় না। এরই মধ্যে সেই ভূতটা জসের উপর হামলা করে দেয়, তার ফলে জস দূরে গিয়ে পড়ে। তখনই জস রিমার চিৎকারের আওয়াজ পায়, বাঁচাও বাঁচাও। জস সেই আওয়াজের দিকে যায় এবং রিমাকে পেয়ে যায়। সে রিমার হাতটা ধরে তাকে রুমের বাইরে নিয়ে আসে। তারা বাইরে আসা মাত্রই ধুলোটা সম্পূর্ণ গায়েব হয়ে যায়। জস দেখে সেখানে একটা নয়, দুটো রিমা আছে এবং তখনই জসের ঘড়িটা আওয়াজ করতে শুরু করে, যার ফলে সে বুঝে যায় যে একটা রিমা আসল এবং একটা রিমা নকল। সে তার বন্দুকটা তোলে এবং রিমার দিকে তাক করে। তখন প্রথম রিমা বলে, জস, এটা আমি তোমাকে ফোন করে ডেকেছিলাম। এবং দ্বিতীয়জন বলে, জস এই মিথ্যা কথা বলছে, আমি রিমা, যে তোমার সাথে কথা বলেছিল। দুজনের কথা শুনে এবং তাদের দেখে জস বুঝে যায় যে আসল রিমা কে এবং ভূত কে। যখন সে রিমার সাথে দেখা করেছিল তখন রিমার চোট লেগেছিল এবং দ্বিতীয় রিমার গায়ে কোনো চোট নেই, অর্থাৎ দ্বিতীয়টাই হলো ভূত। যখনই জস তার বন্দুকটা রিমার দিকে করে, সে তার আসল রূপে চলে আসে এবং জস তার বন্দুক দিয়ে তাকে ধরে ফেলে এবং তার ব্যাগে বন্দি করে নেয়। জস কেস সলভ করে তার ঘরের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় খুব জোরে বৃষ্টি হতে শুরু করে। জসের বাইকটাও খারাপ হয়ে যায়। সে সেখানেই জঙ্গলের সাইডেই আটকে পড়ে। সেখানে সে একটা ভাঙা ঘর দেখতে পায়। জস সেই ঘরটার ভেতরে চলে যায়। ঘরের ভেতরে যাওয়া মাত্র জস বুঝে যায় যে ঘরের ভিতরে একটা ভূত আছে। জস তার বন্দুকটা বাইরে বার করে এবং এগিয়ে যায়। তখনই হঠাৎ হাওয়াতে উড়তে উড়তে একটা ভূত আসে
এবং জসকে মাটিতে ফেলে দেয়। জস জলদি করে ওঠে এবং বন্দুকটা তার হাতে ধরে নেয় এবং ভূতের ডাইরেকশনটা বোঝার জন্য তার ঘড়িটা বাইরে বার করে, কিন্তু ঘড়িটার ব্যাটারি লো ছিল। তার কারণে সেই ঘড়িটা ভূতের ডাইরেকশনটা বলতে পারছিল না। এবার জসকে নিজের থেকে সেই ভূতের ডাইরেকশনটা বুঝতে হবে। জস পুরো রুমটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে ভূত কোন দিকে আছে। জস তার বন্দুকটা বাইরে বার করে, তখনই পেনটা ভূত হয়ে যায়। আমাকে ছেড়ে দাও, আমি কখনো কাউকে ডিস্টার্ব করি না, আমি একা জঙ্গলে শুধু এনজয় করতে থাকি। ভূতটা ভালো, তাই জস তাকে ছেড়ে দেয়। বৃষ্টিটা থেমে যায়। জস তার বাইকটা ঠিক করে তার সিক্রেট জেলে পৌঁছে যায়। তারপর ভূতটাকে একটা বোতলে বন্দি করে রেখে দেয়। শীতের সময় ছিল এবং রজত তার বাড়ি ফিরছিল। গেটের ভিতরে আসার পর রজত কারো কান্নার শব্দ শুনতে পায়। রজত পিছন ফিরে দেখে, কিন্তু সেখানে কেউ ছিল না। তখনই রজত সেখানে কিছু দেখতে পায় এবং সে জোরে চিৎকার করে, ভূত ভূত। গেটের উপরের বাল্বটা দেখো, সেটা শূন্য আছে এবং জ্বলছে। এটা কিভাবে সম্ভব? এই জন্য সে জোরে চিৎকার করতে শুরু করে। রজত তখনই জস দ্য ঘোস্ট হান্টারকে ফোন করে সব কথা বলে দেয় এবং জসও রজতের সোসাইটির উদ্দেশ্যে রওনা হয়। জস রাস্তার পাশে দুজন লোককে দেখতে পায় যারা লিফট চাইছিল। ছেলেটা হলো জম্বি, তার পায়ে দেখো চাকু লাগানো আছে, রক্ত বেরোচ্ছে, তার কিছুই হচ্ছে না। এবং মেয়েটির পা গুলো উল্টো, অর্থাৎ সে ডাইনি। জস তার গানটা বার করে এবং দুজনকে ধরে ফেলে এবং তার ব্যাগে বন্দি করে নেয়। জস সেখান থেকে বেরিয়ে সোজা রজতের সোসাইটিতে পৌঁছে যায়। জস সেখানকার গার্ডকে জিজ্ঞাসাবাদ করে। তখন গার্ড বলে, যখন আমি এসেছি তখন রজত স্যার খুব ঘাবড়েছিল আর গেটের দিকে ইশারা করছিল, কিন্তু আমি তো কিছুই দেখতে পাইনি। জস, আমি মিথ্যা কথা বলছি না, এখানে সত্যিকারই একটা ঘোস্ট আছে। এটা জানার জন্য জস সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে। তো সেখানে রজতের সেখানে আসার পর ফুটেজগুলো ছিল না। তো জস প্রথমের ফুটেজের বাল্বটাকে দেখে এবং বাল্বটাকে দেখে আসে এবং বুঝে যায় যে এখানে ভূত আছে। বাল্বের ফুটেজে বাল্বে একটা চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু এই মার্কটা এই আসল বাল্বে দেখা যাচ্ছে না। জস পিছন থেকে এসে দেখে তো বাল্বে মার্কটা দেখতে পায়, অর্থাৎ কেউ বাল্বটাকে খুলে আবার লাগিয়েছে। আর লাইটটার উচ্চতা এতটা, কোনো মানুষ কোনো সিঁড়ি না লাগিয়ে এটা করতে পারবে না, অর্থাৎ নিশ্চয়ই এটা ভূত করেছে, অর্থাৎ রজত সত্যি কথা বলছিল। কিন্তু জসের ঘোস্ট ক্লকে এখনো কোনো ভূতের চিহ্ন পাওয়া যাচ্ছিল না। জস রজতের সাথে সোসাইটির ভেতরে যেতে শুরু করে, কিন্তু তখনই জসের ঘোস্ট ওয়াচে ভূতের সিগন্যাল পাওয়া যায়। জস সেই সিগন্যালের ডাইরেকশনে এগিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর জস সেই সোসাইটির সুইমিং পুলে পৌঁছে যায়। তখন সে দেখে যে একটা মেয়ে সেখানে সুইমিং করছে। তখন রজত সেই মেয়েটাকে বলে, তুমি পুল থেকে এখনই বেরিয়ে আসো, এখানে কোনো ভূত আছে। এটা বলতে বলতে রজত সেই মেয়েটার কাছে যেতে শুরু করে, কিন্তু জস রজতকে আটকে নেয়। মেয়েটা সুইমিং করছে, কিন্তু সুইমিং পুলের জলে কোনো আলোড়ন সৃষ্টি হচ্ছে না। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ নিশ্চয়ই সেই মেয়েটা ভূত হবে। জস এটা বুঝে যায়। জসের মাইন্ড ব্লোয়িং মস্তিষ্কের জন্য ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। জস যখনই তার বন্দুকটা তার দিকে করে, সেই মেয়েটা হাওয়াতে উড়তে উড়তে আসে এবং জসকে তার সাথে উড়িয়ে নিয়ে যায় এবং একটু বাদেই ফেলে দেয়। জসের গানটাও দূরে গিয়ে পড়ে। এতক্ষণে জস বুঝে গেছিল যে এই ভূতনিটা এত সহজে হাতে আসবে না। এতক্ষণে রজতও জসের কাছে চলে আসে, কিন্তু জস রজতকে দেখে বলে, তুমি রজত নও, কে তুমি? জস দেখে যে তার জ্যাকেটটা তো সেটাই, কিন্তু তার জামা কাপড় বদলে গেছে। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ এটা সেই ভূতনিটাই। এটা বোঝা মাত্র জস তার গানের দিকে এগিয়ে যায়। যখনই তার গানটা তুলে সেই ভূতনির দিকে করে, তো দেখে যে ভূতনিটা সেখান থেকে পালিয়ে গেছে। জস গানটা নিয়ে একটু এগিয়ে যায়, তো দেখে যে সেখানে আসল রজত চলে এসছে। এবার দুজন মিলে সোসাইটিতে চেক করতে শুরু করে। কিছুক্ষণ পরে জস তার ঘড়িতে সিগন্যাল পেতে শুরু করে। জস সেই সিগন্যালের ডাইরেকশনে এগিয়ে যেতে শুরু করে। জসের ওয়াচটা স্টোররুমের দিকে ইশারা করছিল। জস এবং রজত সেই রাস্তাটা নেয় এবং স্টোররুমের কাছে পৌঁছে যায়। ভেতরে যাওয়া মাত্র জস দেখে সেখানে অনেক পুরনো জিনিসপত্র রাখা আছে এবং তার সাথে 5টা বড় বড় আয়না আছে, কিন্তু ভূতটা কোথায় এটা জানা সম্ভব হয়নি। তখনই জস ভূতটাকে খোঁজার জন্য রুমে এদিক ওদিক ঘুরতে থাকে এবং আয়নার সামনে পৌঁছে যায়। আয়নাগুলো দেখা মাত্র জস বুঝে যায় যে সেই ভূতনিটা এই আয়নার মধ্যেই আছে। জস তখনই আয়নার দিকে গানটাকে ফায়ার করে এবং সেই ভূতনিটা জসের গানে ধরা পড়ে যায়। জস তাকে ব্যাগে নিয়ে তার জেলের দিকে এগিয়ে যায়।
যশের জেলখানা আকাশের উপরে মেঘের আড়ালে লুকিয়ে আছে, যাকে কেউ খুঁজে বার করতে পারবে না। যশ উঠতে উঠতে তার জেলখানায় পৌঁছে যায়। জেলখানার দরজা অনেক বড় বড়, যেটা একটা বদলানো পাসওয়ার্ড দিয়ে লক আছে। যশ কোডটা প্রেস করে ভেতরে যায় এবং ভূতনিটাকে রাখতে শুরু করে। তো দেখে একটা বোতল নিচে পড়ে আছে এবং সেটা খোলা আছে, অর্থাৎ কোনো ভূত এই বোতল থেকে বাইরে চলে এসছে। এবার ভূত তো বাইরে চলে এসছে, কিন্তু সে জেলখানার থেকে বাইরে যেতে পারবে না। যশ এখানে ওখানে দেখে এবং বুঝে যায় যে ভূতটা কোথায় আছে। এই বোতলটার পিছনে দেখো, ওই ভূতটা লুকিয়ে আছে। যশ আবারও তার বন্দুকের সাহায্যে সেই ভূতটাকে ধরে বোতলে রেখে দেয় এবং ঘুমিয়ে পড়ে। তারপরের দিন রাহুল তার গাড়ি করে রাতে বাড়ি ফিরছিল, কিন্তু তখনই জঙ্গলে তার গাড়ি বন্ধ হয়ে যায়। জঙ্গল থেকে অনেক ভয়ানক আওয়াজ আসছিল। রাহুল ভয় পেতে পেতে গাড়ি থেকে নিচে নামে এবং গাড়ির ডিকি খুলে দেখে তো অবাক হয়ে যায়। গাড়ির ডিকিতে অনেক রক্ত লেগেছিল। রাহুল কিছু করার আগে সেখানে একটা ভয়ঙ্কর নেকড়ে চলে আসে এবং গর্জন করতে শুরু করে। রাহুল মোবাইলে টর্চ দিয়ে সেই ভূতটাকে দেখার চেষ্টা করে। তার লাল লাল চোখ ছিল। ভূত ভূত ভূত, নেকড়ে নেকড়ে। যখন রাহুল টর্চ জ্বালিয়ে সেই নেকড়েটাকে দেখে তো তার ছায়া সৃষ্টি হচ্ছিল না। কিন্তু এটা কিভাবে সম্ভব? অর্থাৎ সে নেকড়ে ভূত। রাহুল ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। দৌড়তে দৌড়তে রাহুল জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়ি দেখতে পায়। বাড়ির ভিতরে লাইট জ্বলছিল। রাহুল তখনই সেই বাড়ির ভিতরে প্রবেশ করে। ঘরটা অনেক ভয়ানক ছিল। কেউ আছে? কেউ আছে এই বাড়িতে? রাহুলের আওয়াজ শুনে সিঁড়ি দিয়ে একটা বয়স্ক মহিলা নেমে আসে। তার হাতে একটা মোমবাতি ছিল। কি ব্যাপার বাবা, এত রাতে তুমি এখানে কি করছো? মাসিমা, কি আর বলবো আপনাকে, জঙ্গলের মধ্যে একটা ভুতুড়ে নেকড়ে দেখেছিলাম, কোনো রকমে প্রাণ বাঁচিয়ে এসেছি। তখন সে বয়স্ক মহিলা রাহুলকে বলে, তুমি রাতে এখানেই থেকে যাও, সকাল হওয়া মাত্র এখান থেকে চলে যাবে। এরপর রাহুল ওই বয়স্ক মহিলার দেওয়া খাবার খায়। খাবারটা খেতে খেতে রাহুলের নজর ঘরের জানলায় পড়ে এবং রাহুল বুঝে যায় যে এই বাড়িতেও ভূত আছে। জানলাটা খোলা আছে, পর্দাটা হাওয়াতে নড়ছে, কিন্তু মোমবাতির শিখাটা একদম সোজা আছে। এটা কিভাবে সম্ভব? রাহুল বুঝে যায় যে বয়স্ক মহিলাটাও ভূতেদের সাথে আছে। রাহুল চুপচাপ খেতে খেতে মোবাইলটা বার করে এবং জস দ্য ঘোস্ট হান্টারকে একটা মেসেজ করে তার লোকেশন জানিয়ে দেয়। জস সেই সময় তার বাড়িতে ভূতের উপর রিসার্চ করছিল। রাহুলের মেসেজ আসা মাত্র সে তার বাইক নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। জস যখনই জঙ্গলের মধ্যে প্রবেশ করে সে একটা নেকড়েকে দেখতে পায়। নেকড়েকে দেখা মাত্র জস বুঝে যায় যে এটা একটা ভুতুড়ে নেকড়ে। এই নেকড়ের মধ্যে মনে হচ্ছে কোনো ভূত আছে। জসের গাড়ির লাইট ওই নেকড়ের চোখে পড়ছে, কিন্তু তার চোখটা জ্বলছে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? লাইট পড়া মাত্র পশুদের চোখ রাতের বেলায় জ্বলতে থাকে। জসের ঘড়িটা দেখো, সেটাও ব্লিঙ্ক করছে। জস তার গানটা বার করে, কিন্তু ততক্ষণে সেই নেকড়েটা লাফ মেরে গাছের উপরে চেপে যায় এবং গাছের একটা ডাল ভেঙে জসের দিকে ফেলে। জস নিজেকে বাঁচানোর জন্য লাফ মেরে দেয় এবং বাইক থেকে নিচে পড়ে যায়। এই ভূতটা তো খুবই শক্তিশালী মনে হচ্ছে, কিছু একটা করতে হবে। তখনই জস তার পকেট থেকে একটা ফায়ার গুলি বার করে এবং সেই ভৌতিক নেকড়ের উপরে ছুঁড়ে মারে। আগুনের গোলা লাগা মাত্র সেই নেকড়ের গায়ে আগুন লেগে যায় এবং সে সেখান থেকে পালিয়ে যায়। এবার জঙ্গলে এগিয়ে যাওয়ার জন্য জস তিনটে রাস্তা দেখতে পায়। জস প্রথম রাস্তাটা নেয় এবং জঙ্গলে এগিয়ে যায়। তখনই জস সামনে একটা বাড়ি দেখতে পায়, যেখান থেকে রাহুল জসকে মেসেজ করেছিল। জস লোকেশনটা কনফার্ম করে এবং বাড়ির ভেতরে চলে যায়। রাহুল, তুমি কোথায়? আমি জস দ্য ঘোস্ট হান্টার। জসের আওয়াজ শুনে সেই বয়স্ক মহিলাটা নিচে নেমে আসে। বাবা, কে তুমি? জেঠিমা, আমি জস দ্য ঘোস্ট হান্টার, এখানে আমি রাহুলকে খুঁজছি। বাবা, রাহুল তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। কিন্তু এই বয়স্ক মহিলার কথা শুনে জসের তার উপর সন্দেহ হয়। রাহুল ভয় পেয়েছিল, এটাই স্বাভাবিক। সে বাড়ি ছেড়ে জঙ্গলের মধ্যে যাবে না সেই ভয়ানক নেকড়ের শিকার হতে। অর্থাৎ নিশ্চয়ই সেই বয়স্ক মহিলাটা মিথ্যা কথা বলছে। কিন্তু ইনি তো ভূত নন, তাহলে তিনি মিথ্যা কথা কেন বলছেন? জসের ঘড়িটা সিগন্যাল দিচ্ছে না, অর্থাৎ সেই বয়স্ক মহিলাটা ভূত তো নয়। সত্যি করে বলুন, আপনি কে? আমি হলাম ভূতের রক্ষাকর্তা, আর আমি হলাম ভূতের শিকারী। আজ আমি তোমাকে বানিয়ে দেব ভিখারি। তখন জস একটা ফায়ার গুলি বার করে এবং বয়স্ক মহিলার দিকে ছুঁড়ে মারে, কিন্তু সেই বয়স্ক মহিলাটা তার জাদু দিয়ে সেই গুলিটাকে গায়েব করে দেয়। আরে বাহ, এই বয়স্ক মহিলা তো আবার জাদুও করে। জস কিছু করে ওঠার আগেই সেই বয়স্ক মহিলাটা তার জাদু দিয়ে জসকে ছোট করে দেয় এবং একটা কাঁচের বোতলে বন্দি করে দেয়। বোতলের মধ্যে রাহুলও বন্দি ছিল। স্যার, আমি আপনাকে মেসেজ করেছিলাম। এই বয়স্ক মহিলাটা আমাকে মায়াবী খাবার খাইয়ে ছোট করে দেয় এবং বোতলে বন্দি করে দেয়। চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে বার করে নেব।
এরপর জস তার প্যারানর্মাল ঘড়ি দিয়ে একটা লাল রঙের রেডিয়েশন বার করে এবং সেই কাঁচের বোতলটা ভেঙে যায়। কাঁচের জারটা থেকে বাইরে বেরোয় মাত্র জস এবং রাহুল আবার বড় হয়ে যায়, কিন্তু তখনই দুটো ভূত তাদের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু জস তার গান দিয়ে একটা ভূতকে ধরে ফেলে। জসের পাওয়ার দেখে দ্বিতীয় ভূতটা ভয় পেয়ে যায় এবং একটা কামরায় গিয়ে লুকিয়ে পড়ে। জস তার পিছু করতে করতে একটা কামরায় পৌঁছে যায়। কল থেকে জল একটা বালতিতে পড়ছে এবং বালতিটা পুরো ভরে গেছে, কিন্তু তবুও জল মাটিতে পড়ছে না, অর্থাৎ ওই ভূতটা বালতির জলটা খাচ্ছে। জস তার বন্দুক দিয়ে তাকে ধরে ফেলে। বলো, তোমাদের রক্ষাকর্তা কোথায়? সেই সময় পিছনের গুহাতে যজ্ঞ করে সব ভূতেদের ডাকছে যাতে তোমাকে মারতে পারে। জস এবং রাহুল জঙ্গলের পিছনের গুহাতে পৌঁছে যায়। ওই গুহার মধ্যে ওই বয়স্ক মহিলার পাশে ওই ভুতুড়ে নেকড়েটাও দাঁড়িয়েছিল এবং সেই বয়স্ক মহিলাটা একটা যজ্ঞ করছিল। এটা তো সেই নেকড়ে যাকে আমি জঙ্গলে দেখেছিলাম। আমি জানি এই নেকড়েটা অনেক শক্তিশালী। আমাকে কোনো মতে এই যজ্ঞটাকে আটকাতেই হবে, নইলে এখানে অনেক ভূত চলে আসবে এবং এতগুলো ভূতকে ধরা অনেক কঠিন হয়ে যাবে। গুহার ভেতরে মৌমাছির একটা বড় চাক রয়েছে। জস একটা পাথর তুলে সেই মৌমাছির চাকে মেরে দেয়। তারপর সব মৌমাছি মিলে সেই বয়স্ক মহিলার উপর অ্যাটাক করে দেয়। সুযোগ বুঝে জস তার বন্দুক দিয়ে সেই ভৌতিক নেকড়েটাকে ধরে ফেলে এবং তার ব্যাগে ভরে নেয়। অন্যদিকে মৌমাছিরা ওই বয়স্ক মহিলার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। জস আবারও ফায়ারগুলি বার করে এবং বয়স্ক মহিলার দিকে ছুড়ে মারে, যার ফলে সব মৌমাছি সেখান থেকে পালিয়ে যায়। এবার এই বয়স্ক মহিলাটার কি করব? ইনি ভূত নন, তাহলে এনাকে ধরবো কি করে? কিন্তু তখনই রাহুল জসকে বলে, যদি আমরা একে ডিটেকটিভ মেহুলের হাতে তুলে দিই। হ্যাঁ হ্যাঁ, একদম সঠিক কথা বলেছো তুমি। এরপর জস তখনই মেহুলকে ফোন করে। জসের কল আসা মাত্র মেহুল সেখানে পৌঁছে যায় এবং সেই বয়স্ক মহিলাটাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। চলো রাহুল, তোমাকে তোমার বাড়িতে ড্রপ করে দিই। এরপর জস রাহুলকে নিয়ে শহরের দিকে আসতে থাকে। জস রাহুলকে ড্রপ করে তার ভূতিস্থানের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে বাকি ভূতগুলোকেও বোতলে বন্দি করে দেয় এবং ভৌতিক নেকড়েটাকে একটা খাঁচায় বন্দি করে দেয় এবং শুয়ে পড়ে।